সময়টা 1776 বঙ্গাব্দ। অবিভক্ত বাংলায় তখন 76-এর মন্বন্তর চলছে। মানুষ খেতে পাচ্ছে না, খাওয়ার অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেই সময় এক মহীয়সী নারী হয়ে উঠেছিলেন রানী ভবানী। রানী ভবানী সেই সময় যেন অর্ধবঙ্গেশ্বরী হয়ে উঠেছিলেন। বাংলার মানুষজনদের বাঁচাতে তিনি ছিলেন বদ্ধপরিকর। কিন্তু কে এই রানী ভবানী? নাটোরের রাজবাড়ির সাথে কিভাবে হলো তার সম্পর্ক? চলুন আজকের এই ভিডিওতে জানি। নবাব মুর্শিদকুলি খাঁয়ের নায়েব ছিলেন রঘুনন্দন রায়। নায়েব থাকাকালীন তিনি বেশ কিছু টাকা পয়সা জমিয়ে তিনি তার নিজের জন্য একটি রাজবাড়ি করেছিলেন। সেটি বর্তমানে সেই নাটোর রাজবাড়ি। এই রাজবাড়িতে থাকাকালীন তিনি সুন্দরভাবে তার রাজত্ব চালাচ্ছিলেন। পরবর্তীতে তার জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবনের হাতে সেই রাজবাড়ির দায়িত্ব তুলে দেন, অর্থাৎ নাটোরের রাজবাড়ির দায়িত্ব তুলে দেন। রামজীবনের পর তার পুত্র রামকান্ত সেই দায়িত্ব পায়। রামকান্তের একটি কাছারি বাড়ি ছিল বর্তমানে রাজশাহীর বগুড়া জেলার কাছাকাছি। তো সেইখানে গিয়ে সেই সময় রামকান্ত তার কাজের জন্য বারবারই যেতেন। সেইখানে আত্মারাম বলে একজন ছিলেন। সেই আত্মারামের ছোট জমিদারই অংশ সেখানে ছিল। তো সেইখানে যাওয়ার সময়, আত্মারামের বাড়িতে যাওয়ার সময় রামকান্ত তার মেয়েকে পছন্দ করে ফেলেন। শোনা যায় যে তার বয়স, অর্থাৎ মেয়েটির বয়স তখন 13 বছর ছিল। রামকান্ত এই কথা তার বাবা রামজীবনকে জানায়। নাটোরের রাজবাড়ি থেকে রামজীবন বিয়ের প্রস্তাব পাঠায় আত্মারামকে। আত্মারামের কাছে এই প্রস্তাব যায় এবং আত্মারাম শুনে আনন্দিত হয়ে পড়েন, কারণ নাটোরের এই রাজবাড়ির থেকে আত্মারামের কাছে তার ছোট রাজবাড়িতে বা ছোট জমিদার বাড়িতে এরকম একটি বিয়ের প্রস্তাব শুনে সে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে এবং তার সাথে রানী ভবানীর বিয়ে দিয়ে দেয়। রানী ভবানী চলে আসে নাটোরের রাজবাড়িতে। তারপর কি হলো শুনুন। কিছুদিনের মধ্যেই রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যান। আস্তে আস্তে রানী ভবানীর হাতে তখন নবাব আলীবর্দী খাঁ তার রাজ্য শাসনের দায়িত্ব তুলে দেন। সেই সময় যখন জমিদারি চালাচ্ছিলেন, খুব আনন্দের সহিত, খুব সুনিপুণা হয়ে জমিদারি তিনি চালাচ্ছিলেন। কারণ প্রথমেই বলেছিলাম সেই সময় 76-এর মন্বন্তর চলছিল, 1176 বঙ্গাব্দ। যখন ব্রিটিশ শাসনাধীন সকলেরা কালোবাজারিতে লিপ্ত, ঠিক সেই সময় রানী ভবানী চাল নিয়ে দৌড়ে দৌড়ে যান মানুষদেরকে বাঁচাতে, মানুষদের দান করেন। সেই সময় এইভাবেই বঙ্গেশ্বরী নারী হয়ে উঠেছিলেন, অর্ধবঙ্গেশ্বরী নারী হয়ে উঠেছিলেন এই রানী ভবানী। তার প্রজাবাৎসল্য, তার নিপুণতা, তার কর্মদক্ষতা, তার জনকল্যাণমুখী কাজ তাকে এই উপাধিতে ভূষিত করেছিল। সবই তো ঠিক ছিল, সবই তো এইভাবে চলছে, কিন্তু কেন সেই বাড়িতেই, অর্থাৎ নাটোরের রাজবাড়িতেই একটি ফাঁসির মঞ্চ রয়েছে? তাহলে কি রানী ভবানী কোনোভাবে এই জনকল্যাণমুখী কাজের পেছনে প্রজাদের অত্যাচারের সাথে যুক্ত ছিলেন? না, একেবারেই না। এর পিছনেও রয়েছে বিভিন্ন অন্য ধরনের ইতিহাস। রানী ভবানীর কোনো পুত্র সন্তান ছিল না, বা জানা যায় যে পুত্র সন্তান হলেও তারা খুব শীঘ্রই মারা যায়। তো রানী ভবানীর একটি মাত্র মেয়ে ছিল, তারা সুন্দরী। এত বড় রাজ্য, অর্থাৎ সেই সময় অবিভক্ত বাংলায়, বর্তমান বাংলাদেশের রাজশাহী বগুড়া থেকে শুরু করে এদিকটা আপনার মালদহ মুর্শিদাবাদ দিয়ে পুরোটাই তার অধীনে ছিল, তার শাসনে ছিল। এত বড় সাম্রাজ্য, এত বড় রাজ্য তার পক্ষে চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ তিনি একা একজন নারী, এত দিকে ছুটোছুটি করতে হচ্ছিল। তো তিনি ভাবলেন তার মেয়ে তারা সুন্দরীকে বিবাহ দিয়ে তার যিনি জামাতা হবেন তার হাতে দায়িত্ব তুলে দেবেন। তো সেই মোতাবেক তিনি তার মেয়ে তারা সুন্দরীর সাথে রঘুনাথ লাহিড়ীর বিয়ে দিলেন, বা বিবাহের সম্পর্ক স্থাপন করলেন।
কিন্তু দুঃখের বিষয়, খুব শীঘ্রই তার জামাতা মারা যায়। তিনি তার রাজ্য শাসন যেভাবে ভেবেছিলেন তার জামাতার হাতে তুলে দেবেন, সেটি আর হলো না। তাহলে এখন কি উপায়? তিনি একজনকে দত্তক নিলেন, তার নাম রামকৃষ্ণ রায়। সেই রামকৃষ্ণ রায়ের আমলেও তিনি অর্থাৎ রামকৃষ্ণ রায় ভালোভাবেই রাজ্য শাসন করছিলেন। এরই মধ্যে রানী ভবানী মারা যায়। তার পরবর্তীতে তার পুত্ররা অর্থাৎ রামকৃষ্ণের দুই পুত্র, বড় ছেলে বিশ্বনাথ, ছোট ছেলে শিবনাথ। পরবর্তীতে শিবনাথের পুত্র আনন্দনাথ এই রাজ্য শাসনের দায়িত্ব পায়। সেই সময় নীল চাষ প্রচণ্ডভাবে বেড়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় নীল চাষ করে প্রচুর পরিমাণে অর্থ লাভ করে, আর সেই কারণে ব্রিটিশ শাসনাধীন আরও যারা ছিলেন তারাও কিন্তু এই নীল চাষে লগ্নি করেন। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন পরে নীল চাষের লাভ আস্তে আস্তে কমতে থাকে, আর তখন রাজ্য শাসন করছেন আনন্দনাথ। আনন্দনাথের রাজ্য শাসনকালে সেই সময় যখন নীল চাষ চলছে, তখন ব্রিটিশদের হয়ে বর্তমান বাংলার কিছু রাজা এবং জমিদারেরা সাহায্য করেছিলেন, তার মধ্যে আনন্দনাথও একজন। সেই সময় যখন নীল চাষের লাভ কমে গেল, সেই সময় আনন্দনাথ সেই নীল চাষ করার জন্য, যেহেতু ব্রিটিশরা প্রচুর অর্থ লগ্নি করেছিলেন আর আনন্দনাথ তার সাথেই ছিল, সেই কারণে খাজনা বাড়িয়ে দেয়। কার খাজনা? কৃষকদের খাজনা। কৃষকরা নীল চাষ করার বদলে তখন ধান, গম, পাট এইগুলো চাষ করতে শুরু করে। কিন্তু আনন্দনাথ এবং তৎকালীন সেই সময়কার জমিদাররা সবাই বাধ্য করেছিল কৃষকদের নীল চাষ করার জন্য। নীল চাষ সেই সময় ভালোভাবে হচ্ছিল না, ফলে প্রজারা খাজনা দিতে পারছিলেন না। আর খাজনা না দেওয়ার অপরাধে জোর করে নীল চাষ করানোর সময় তারা যারা খাজনা দিতে পারছিলেন না তাদেরকে নিয়ে আসা হতো সেই নাটোরের রাজবাড়ির কয়েদখানায়। সেখানে তৈরি হয়েছিল ফাঁসির মঞ্চ। ভাবতে পারছেন, যেখানে রানী ভবানী এত জনকল্যাণমুখী কাজ করেছিলেন, ৭৬-এর মন্বন্তরের সময় প্রত্যেকটি মানুষের কাছে অন্নের যোগানদার হয়ে উঠেছিলেন, যিনি অন্নপূর্ণা হয়ে উঠেছিলেন, তারই উত্তরসূরিরা ব্রিটিশদের সাথে মিশে প্রজাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। শুধু অত্যাচার নয়, যারা খাজনা দিতে পারেনি তাদের কয়েদি হিসেবে বন্দি করা হয়েছে, এবং এখনও পর্যন্ত যে ফাঁসির মঞ্চটি দেখা যায় নাটোরের রাজবাড়িতে, সেইখানে তাদের ঝোলানো হয়েছিল। এত আনন্দ হাসির মধ্যে এক বেদনাবিধুর ইতিহাস নাটোরের রাজবাড়ির। এই নাটোরের রাজবাড়ির ঠিক ছোট তরফের কাছেই এই ফাঁসির মঞ্চটা করা হয়েছিল। অর্থাৎ ধরে নেওয়া হয় যে ব্রিটিশদের শাসনের সময় ব্রিটিশদেরকে সাহায্য করার জন্য খুব সহজেই, খুব তাড়াতাড়ি করেই এই ফাঁসির মঞ্চ সেখানে বানানো হয়েছিল। কিন্তু কালের নিয়মে এখন সেই নাটোরের রাজবংশের কোনো বংশধরই নেই। আসলে এখান থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। আমাদের যারা মা বাবা, আমরা গার্জেন, তারা অবশ্যই যেন আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিই। শুধুমাত্র ইনকাম করার ধান্দায় বা ইনকাম করার নেশায় কোনো ভুল পথে চালিত যেন না করি প্রথম থেকেই। অবশ্যই ভালো শিক্ষা দিয়ে তাকে ইনকামের সাথে সাথে মনুষ্যত্বের শিক্ষাটাও যেন আমরা দিই, তাহলেই আমরা সুস্থ সমাজ গড়তে পারবো। আর না হলে এত জনকল্যাণমুখী কাজের পরেও, নাটোরের রানীর এত জনকল্যাণমুখী কাজের পরেও তার দত্তক পুত্রের উত্তরসূরিরা কিছুতেই কিন্তু ভালোভাবে রাজ্য শাসন করতে পারেননি, বরং সেই সুন্দর নাটোরের রাজবাড়ি, তার বংশধর নেই, যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।